সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাদ শ্বসনের ধাপগুলোর মধ্যে যেটা প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস এইটা নিয়ে আলোচনা করব। আমরা বলেছি যে এটা সালোক সংশ্লেষণের ঠিক বিপরীত, মানে সালোক সংশ্লেষণে সব শেষ ধাপে গ্লুকোজ তৈরি হয়েছিল, আর এখানে সবচেয়ে প্রথমে থাকবে গ্লুকোজ, কারণ এখানে গ্লুকোজকেই ভেঙে শক্তি মুক্ত করতে হবে। তাহলে সবার প্রথমে থাকে গ্লুকোজ, এবং গ্লুকোজ থেকে পরবর্তীতে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। আমরা C3 চক্রের ক্ষেত্রে দেখেছিলাম গ্লুকোজ 6 ফসফেট থেকেই গ্লুকোজ তৈরি হয়েছিল। তাহলে এখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে, এবং গ্লুকোজ 6 ফসফেট সে সময় ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছিল। তাহলে এখানে উল্টা, গ্লুকোজ 6 ফসফেট থেকেই ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে। আমরা C3 চক্রে দেখেছিলাম ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছিল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে। তাহলে এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হবে। এখন আমরা C3 চক্র বা কেলভিন চক্রে দেখেছিলাম ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এসেছিল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এবং 3-ফসফোগ্লিসারল অ্যাসিড এই দুইটা থেকে। তো এই ক্ষেত্রে তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ওই দুইটা যৌগ তৈরি হবে, অর্থাৎ তাহলে বন্ধুরা আমরা কেলভিন চক্রে দেখেছিলাম 3-ফসফোগ্লিসারল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন মিলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি করেছিল। এক্ষেত্রে যেহেতু উল্টা, এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকেই 3-ফসফোগ্লিসারল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। এবং আমরা দেখেছিলাম 3-ফসফোগ্লিসারল ডিহাইড এইটা এসেছিল 1,3 বিস ফসফোগ্লিসারল ডিহাইড থেকে। তাহলে 3-ফসফোগ্লিসারল ডিহাইড থেকে এখন আবার উল্টা, অর্থাৎ 1,3 বিস ফসফোগ্লিসারল ডিহাইড তৈরি হবে। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড এসেছিল প্রথম যে স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড সেইটা থেকে। তাহলে এখানে হবে এর উল্টা, মানে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তো বন্ধুরা দেখো, এই পর্যন্ত আমাদের C3 চক্রের ক্ষেত্রে যেরকম ছিল তার ঠিক উল্টা। তো এখন আবার C4 চক্রের যে আরেকটা উৎপন্ন পদার্থ ছিল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, সেইটায় পরিণত হবে। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়ার জন্য আগে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এখন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। মানে C4 চক্রের যে পদার্থটা স্টার্টিং পদার্থটা ছিল, তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের গ্লাইকোলাইসিসের যে উৎপন্ন যৌগগুলো, এইগুলো অর্থাৎ গ্লুকোজ থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এবং সেখান থেকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেরকম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয়েছিল C3 চক্রে, কিংবা C4 চক্রে পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয়েছিল, তার ঠিক উল্টা প্রসেসটা ঘটে। তো বন্ধুরা এখানে লক্ষ্য করো, গ্লুকোজ থেকে যখনই গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে, একটা ফসফেট যুক্ত হয়েছে। তো সেই ফসফেটটা কই থেকে আসবে? ATP ভেঙে যখনই ADP তৈরি হবে আর সাথে একটা IB বা ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়, সেই ফসফেটটা গিয়ে এই গ্লুকোজের সঙ্গে লাগবে এবং গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে। আবার দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, যখনই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হবে, মানে 1 নম্বর পজিশনে আরেকটা ফসফেট যুক্ত হবে, তখনই আবার আরেকটা ATP ভেঙে ADP তে পরিণত হবে, সাথে একটা IP তৈরি হবে, সেই IPটা এর সঙ্গে লেগে 1,6 বিস ফসফেট তৈরি করবে। আর এর ঠিক উল্টা প্রসেস হবে, দেখো এইখানে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, সেখান থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে। তার মানে 1 নম্বর কার্বন থেকে একটা ফসফেট বের হয়ে গেছে, শুধু 3 নম্বরে একটা ফসফেট আছে। তো সেই একটা ফসফেট বের হয়ে কই যাবে? আবার
এডিপি এর সাথে সেই একটা ফসফেট যুক্ত হবে, যুক্ত হয়ে এই ডিপি কে এটিপি তে পরিণত করবে আর নিজে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। আবার এই ক্ষেত্রে দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ছিল, মানে সাথে একটা ফসফোমূলক ছিল, পরবর্তীতে সেই ফসফোমূলকটা আউট হয়ে গেছে এবং পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। আর ফসফোমূলকটা হয়ে গেছে আবার এডিপি এর সাথে যুক্ত হয়ে এডিপি কে এটিপি তে পরিণত করেছে। তাহলে এই হলো প্রসেসগুলো। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাবে, তোমরা C3 চক্র পড়ার সময় দেখেছো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা বিজারিত হয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে 3-ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হয়েছিল। তাহলে এক্ষেত্রে আবার উল্টা ঘটবে, 3-ফসফোগ্লিসারলডিহাইডটা জারিত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। তো জারিত হয়ে মানে জারণের অর্থ হলো হাইড্রোজেন মুক্ত হওয়া বা হাইড্রোজেন ত্যাগ করা। তো এই একটা হাইড্রোজেন ত্যাগ করবে, ত্যাগ করে কার কাছে দিবে, NAD এর কাছে একটা হাইড্রোজেন ত্যাগ করে দিবে। তো NAD সেই হাইড্রোজেনটা গ্রহণ করে নিজে NADH+H+ তৈরি করবে বা NADH2 তৈরি করবে। তাহলে বন্ধুরা এই আনুষঙ্গিক বিক্রিয়াগুলো এখানে হবে এবং যেগুলো C3 চক্রে তোমরা যেরকম দেখেছিলে অনেকটা সেই রকমই। তাহলে এনজাইমের নামগুলো তোমরা মনে রাখবে C3 চক্রের মতোই, শুধু এখানে অল্প একটু এডিশন আছে, সেটা আমি দেখাই। দেখো আমরা C3 চক্রের ক্ষেত্রে বা কেলভিন চক্রের ক্ষেত্রে এবং হ্যাসো-স্ল্যাক চক্র সব সময় এই অধ্যায়ের পুরাটা লেকচারেই আমরা দেখে এসেছি যেই এটিপি এডিপিতে পরিণত হবে এই ক্ষেত্রে যে এনজাইম ব্যবহৃত হবে সেটার নাম হলো কাইনেজ। তাহলে এখানে কাইনেজ এনজাইম ব্যবহৃত হবে, অল্প একটু এডিশন আছে কাইনেজের সাথে, সেটা আমি পরে দেখাই। আবার এক্ষেত্রেও তাহলে কাইনেজ ব্যবহৃত হবে। একই রকম ভাবে এক্ষেত্রেও কাইনেজ, এইটার ক্ষেত্রেও কাইনেজ। তো আমি এখানে ফাঁকা রাখলাম কারণ ফাঁকায় কিছু একটা অ্যাড হবে, আমি বলেছি সেটা লিখবো পরে। আবার দেখো যখনই আমরা বলছিলাম NADH2 তে পরিণত হবে সেই ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করবে সেটা হলো ডিহাইড্রোজিনেজ। এটাও একটু ফাঁকা রেখে এখানে লিখলাম ডিহাইড্রোজিনেজ। তো আর কি কি এখন এই এনজাইমগুলোর সামনে কি বসবে সেটা আমরা একটু দেখি। দেখো এটিপি ভেঙে এডিপি তৈরি করে, এটা হলো কাইনেজ। কিন্তু কাইনেজটা কাজ করেছে কার উপর, গ্লুকোজের উপর। গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট শর্করা বা হেক্সোজ সুগার। তো এই জন্য এই কাইনেজটাকে বলা হয় হেক্সোকাইনেজ। আবার এই কাইনেজটা কাজ করেছে কার উপর, ফ্রুক্টোজ 6-ফসফেটের উপর। তো এই জন্য এই কাইনেজের সাথে ফসফো ফ্রুক্টো এই দুইটা কথা লাগবে, অর্থাৎ এইটার নাম হবে ফসফো ফ্রুক্টো কাইনেজ। তাহলে এখানে কি হবে, 20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে কাইনেজ যুক্ত হয়েছে, তাহলে এর নাম হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। আবার এইখানে এই কাইনেজটা যুক্ত হয়েছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করেছে, তাহলে এই কাইনেজের নাম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। আর এই ডিহাইড্রোজিনেজটা কাজ করেছে তার কার উপর, এই গ্লিসারল ডিহাইডের উপর, তাহলে এইটার নাম হবে ফসফোগ্লিসারল ডিহাইড ডিহাইড্রোজিনেজ। ফসফোগ্লিসারল ডিহাইড ডিহাইড্রোজিনেজ। এখন আরো কিছু এনজাইম আছে, যেমন এখানে একটা এনজাইম আছে, দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটা হলো আইসোমার বা সমাণু। তো এক আইসোমার থেকে আরেক আইসোমারে পরিণত করবে আইসোমারেজ এনজাইম, আমরা জানি। এই ক্ষেত্রেও সামনে অ্যাড হবে দুইটা শব্দ, যেহেতু গ্লুকোজ 6-ফসফেটের উপর কাজ করেছে তাহলে ফসফো গ্লুকো আইসোমারেজ, এইটুকু অ্যাড হবে।
আর এই ক্ষেত্রে আমরা কেলভিন চক্রের ক্ষেত্রে এই বিক্রিয়াটাই দেখেছিলাম, ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট অ্যালডোলেজ এনজাইমের সাহায্যে মিলিত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করে। তো এই ক্ষেত্রে এইখানেও অ্যালডোলেজ এনজাইমই ব্যবহৃত হবে, অ্যালডোলেজ। আর গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এই দুইটা হলো সমাণু, মানে আইসোমার। তো এক আইসোমার থেকে আরেক আইসোমারে পরিণত করবে, আমরা জানি আইসোমারেজ। তাহলে এই জায়গাটায় লাগবে আইসোমারেজ। তো এই এনজাইমগুলোর নামও দেখো তোমাদের মোটামুটি আগের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্লাসগুলো যারা করেছো সেখানে যেরকম এনজাইমের নামগুলো দেখেছিলে এখানে অনেকটা সেই রকমই, তবে এই ক্ষেত্রে একটু শুধু দুইটা এনজাইম আছে। এই দুইটা ধাপ তো সালোক সংশ্লেষণের ছিল না, তো এখানে এই দুইটা ধাপ হলো নতুন। তো এই জায়গায় দুইটা এনজাইম লাগবে, একটা হলো মিউটেজ এইখানে, আর এইখানে লাগবে ইনলেজ। তো এই মিউটেজটাকে আবার বলা হবে ফসফোগ্লিসারোমিউটেজ, যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে কাজ করেছে। তাহলে এই মিউটেজটাকে আমরা লিখব ফসফোগ্লিসারোমিউটেজ। তাহলে বন্ধুরা এই হলো মোটামুটি আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এর যে বিক্রিয়াগুলো হয় এবং যে এনজাইমগুলো কাজ করে সেই সম্পর্কে আমরা দেখলাম। তো বন্ধুরা এই প্রক্রিয়ায় কতখানি শক্তি উৎপন্ন হয় সেটা আমরা কিভাবে বুঝবো, মানে এই গ্লুকোজটাকে আমরা ভাঙছি শক্তি পাওয়ার জন্য, কতখানি শক্তি এই গ্লাইকোলাইসিস অংশটুকে বের হয় সেটা একটু আমরা খেয়াল করি। তো মনে রাখবে শক্তি আমরা মাপি হলো প্রধানত এটিপির সাহায্যে, অর্থাৎ এটিপিকেই আমরা ইউনিট একটা একক ধরি। তো তাহলে এখানে এটিপি কয়টা উৎপন্ন হয়েছে সেইটা যদি আমরা হিসাব করি তাহলে শক্তির মান পাবো। তো এটিপি কয়টা উৎপন্ন হয়েছে সেইটা তাহলে দেখি। দেখো প্রথমে এই পর্যন্ত ধাপগুলো খেয়াল করো, দুইটা এটিপি উৎপন্ন তো হয় নাই, বরং দুইটা এটিপি ভেঙে গিয়েছে বা খরচ হয়েছে। তাহলে এই দুইটা ধাপে দুইটা এটিপি খরচ, তাহলে আমরা -2 এটিপি লিখলাম। আর NADH2 তৈরি হয়েছে এই ধাপে। তো NADH2 তৈরি হয়েছে দুইটা, মানে এইটা থেকে একটা NADH2, আবার এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থেকে আরেকটা NADH2, মোট দুইটা NADH2 কিন্তু এখানে তৈরি হবে। তাহলে আরো দুইটা NADH2, আর এখানে বলে রাখি একটা NADH2 থেকে 3টা এটিপির সমান শক্তি পাওয়া যায়। তাহলে দুইটা NADH2 থেকে 6টা এটিপির সমান শক্তি পাওয়া যাবে। তাহলে এই পর্যন্ত গেল। এখন এর পরের ধাপে দেখো আরো একটা এটিপি তৈরি হয়েছে, এই ধাপে আরো একটা এটিপি তৈরি হয়েছে, মোট দুইটা এটিপি তৈরি হয়েছে। তাহলে আরো দুইটা এটিপি তৈরি হলো, +2 এটিপি। তাহলে এখন নিট কয়টা এটিপি গ্লাইকোলাইসিসে পাওয়া যাবে? দেখো দুইটা এটিপি খরচ হয়েছে, 6টা এটিপি উৎপন্ন হয়েছে, দুইটা এটিপি উৎপন্ন হয়েছে, তাহলে মোট যোগ বিয়োগ করে 6টা এটিপি নিট উৎপাদন। তাহলে আমরা বুঝতে পারলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট 6টা এটিপি তৈরি হয়। এবং এই শক্তিটুকুই কি আমাদের শ্বসন প্রক্রিয়ায় প্রাপ্ত সব শক্তি? না, শ্বসন প্রক্রিয়া আমরা বলেছিলাম এরপরে আরো দুইটা ধাপ আছে, একটা হলো ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেই জায়গাতেও কিছু শক্তি পাওয়া যায়। তো এই ক্ষেত্রে মাত্র 20% শক্তি পাওয়া যায়, মানে গ্লুকোজটা এই সব প্রসেসের মাধ্যমে যখন পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তখন গ্লুকোজ থেকে 20% শক্তি মুক্ত হয়ে যায়। এই 20%-এর মধ্যে আবার 17% শক্তি আসলেই পাওয়া যায়, আর 3% শক্তি নষ্ট হয় বা তাপ শক্তিতে পরিণত হয়। আর তাহলে বাকি যে 80% শক্তি, সেই 80% শক্তি এখনো পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা আছে, সেগুলো মুক্ত হয় নাই। তো বন্ধুরা তাহলে আজকে ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পর্কে জানলাম এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু এটিপি তৈরি হয় সেটাও দেখতে পারলাম, এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত % শক্তি এই গ্লুকোজ থেকে মুক্ত হয় সেটাও আলোচনা করলাম। তো পরবর্তী লেকচারে আমরা এর পরের অংশ অর্থাৎ ক্রেবস চক্র আলোচনা করার চেষ্টা করব। সেই লেকচারটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।